বিনায়ক তখন বলল, প্লিজ স্যার, আই এম রেডি, গো অ্যাহেড। আমি বললাম, গতকাল রাত 9টা নাগাদ মনাস্ট্রির পেছনের অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে তুমি যে মুহূর্তে আর্তচিৎকার শুনতে পেয়েছিলে, তুমি ধরেই নিয়েছিলে ওটা রিনচেনের আর্তনাদ। কারণ তুমি জানতে রিনচেং দোতলার ইয়েতির ঘরেই ঘুমায়, তাই না? হ্যাঁ স্যার। একইভাবে ইয়েতির ঘরের দরজায় 2-4 বার নক করার পরেও যখন সাড়া পেলে না, তখন তোমার মনেই হলো দরজাটা ভেঙে ফেলা জরুরি। কারণ রিংচেন নিজেই আমাদের বলেছিল ও বিপদের আশঙ্কা করছে। কাজেই তুমি দরজা ভেঙে ফেললে। হ্যাঁ স্যার। তুমি যা করছিলে বা করে চলছিলে পূর্ব অনুমানের ভিত্তিতে, ইংরেজিতে যাকে বলে প্রি কনসিভড নোশনস। একইভাবে দরজা ভাঙার পরে যখন তুমি দেখলে লাল আলখাল্লা গায়ে দিয়ে মুন্ডিত মস্তক শীর্ণকায় এক ব্যক্তি উপর হয়ে পড়ে আছে এবং তার পিঠের মাঝখানে একটা কিছু খাড়া হয়ে রয়েছে, তখনই তোমার মনে হলো ওটা রিনচেন না হয়ে যায় না, রিনচেন খুন হয়েছে। আমি জানি বিনায়ক, তোমার অবজারভেশন পাওয়ার মারাত্মক। আলখাল্লাটার রং যদি লাল না হয়ে অন্য কিছু হতো, তাহলে তুমি দেখতে পেতে ওই পোশাকে কোনো রক্ত লেগে নেই। এক্ষেত্রেও তোমার প্রি কনসিভড নোশনস তোমাকে বলেছিল রক্তের দাগ আছে, আলখাল্লার লাল রঙের সঙ্গে মিশে আছে। বিনায়ক কোনো উত্তর দিল না, শুধু ওর চোখ দুটো একটু বড় হয়ে গেল। তুমি আর একটু এগিয়ে গিয়ে মৃতদেহটার কাছে গিয়ে দেখার চেষ্টাও করলে না? তুমি ভাবলে না ওই গুম্ফায় আরেকজন থাকে, যে ঠিক একই রকম লম্বা, রোগা এবং তারও মাথা কামানো, উপরন্তু যার পোশাক ওই একই লাল আলখাল্লা? সুরেশ এবং বিনায়ক একই সঙ্গে বলে উঠল, বড়লামা। এক্স্যাক্টলি। আবার ওরা দুজনে একসঙ্গে কথা বলে উঠল, কিন্তু তিনি তো বহাল তবিয়তে বেঁচে আছেন। আমি কোথায় বললাম তিনি মারা গেছেন? তিনি শুধু একটা আধো অন্ধকার ঘরে কম্বলের স্তূপের মধ্যে শরীরের অনেকটা ঢুকিয়ে উপর হয়ে শুয়েছিলেন এবং পিঠের মাঝখানে কম্বলের ভাঁজের মধ্যে কোনোভাবে আটকে রাখা হয়েছিল গুপ্তির খালি খাপটাকে, যেটার সঙ্গে গুপ্তির হাতলের চেহারার কোনোই তফাৎ নেই। তুমি এক পলক দেখেই ধরে নিলে হাতলটা শরীরের বাইরে জেগে আছে। মোবাইল ফ্ল্যাশ লাইটের আলোয় ঘরের চতুর্দিক একবার চোখ বুলিয়ে নিলে তোমার মনে হলো বন্ধ এবং জনশূন্য ঘরের ভেতরে খুন হয়েছে রিনচেন। তোমার এই মনে হওয়াটা খুব জরুরি ছিল ওদের জন্য। ওরা চেয়েছিল তোমার মতো একজন পুলিশ অফিসারের সাক্ষ্য থেকেই উঠে আসুক ইয়েতির অলৌকিক ক্ষমতার প্রমাণ। কিন্তু তুমি যদি তারপরে ঘরে ঢুকে মৃতদেহের মুখ দেখতে যেতে, তাহলেই ওদের সমস্যা হতো। তাই ঠিক সেই মুহূর্তে সিঁড়ির কাছে দাঁড়িয়ে তোমাকে টেনে নিয়ে উল্টো দিকে চলে গেল নিংমা, আর বড়লামার সামনের রাস্তা ফাঁকা হয়ে গেল। বিনায়ক খুব চাপা গলায় জিজ্ঞেস করলো, কি করেছিলেন বড়লামা? বললাম, একতলায় বড়লামার ঘরে কাল বড়লামা শোননি, উনি শুয়েছিলেন দোতলায় ইয়েতির ঘরে। বড়লামার ঘরে শুয়েছিল রিনচেন, আমার কাছে তার প্রমাণ আছে। রিনচেন একতলা থেকে বড়লামার ওই চিৎকার এবং তারপরে তোমার দরজা ভাঙার শব্দ নিশ্চয়ই শুনেছিল, কিন্তু ও বুঝতে পারেনি ঠিক কি ঘটছে। ও প্রাণ ভয়ে বদ্ধ দরজার আড়ালে লুকিয়েছিল এবং দরজার ফাটলে চোখ রেখে বুঝবার চেষ্টা করছিল কি হয়েছে। তারপরে যে মুহূর্তে ও দেখলো তুমি নিংমাকে তাড়া করে নিয়ে বেরিয়ে যাচ্ছ, কিছু একটা নিরাপদ বোধ করলো এবং ঘর থেকে বেরিয়ে এসে তোমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তুমি ভাবলে প্রশ্নটা বড়লামা করেছে। এটা ঠিক যে রিনচেন বড়লামার ধ্যান ঘর থেকেই বেরিয়ে এসেছিল, কিন্তু তুমি দুটো জিনিস ভাবলে না। এক, বড়লামা তোমাকে প্রশ্ন করতেন বাংলায়, নেপালিতে নয়। আর দুই, বড়লামা সিঁড়ি দিয়ে উঠে গেলে কাঠের খড়মের শব্দ পেতে। তুমি যেমন বলেছ তেমন নিঃশব্দে উনি উঠতে পারতেন না। বিনায়ক অনুশোচনার ভঙ্গিতে ডাইনে বায়ে দুবার মাথা নাড়ল। তা বলবো সেটা পুরোটাই আমার কল্পনা, তবে একমাত্র এভাবেই ঘটনাটা ব্যাখ্যা করা যায়। রিনচেন
ইয়েতির ঘরে ঢুকে বড় লামার শরীরের উপর ঝুঁকে পড়ল। ও ভেবেছিল বড় লামা খুন হয়েছেন। ও ঝুঁকে পড়া মাত্র বড় লামা বিদ্যুৎ গতিতে উপর থেকে চিৎ হয়ে গেলেন। দুটো হাতকে ঘুরিয়ে নিয়ে এলেন ছোট লামার পিঠের উপরে। তার মধ্যে একটা হাতে আগে থেকেই ধরা ছিল গুপ্তির হাতল। এবার দু হাতের মুঠোয় সেই হাতলটাকে চেপে ধরে তিনি খোলা ফালাটাকে সজোরে বসিয়ে দিলেন ছোট লামার পিঠের মাঝখানে। দুবার ঠিক জায়গায় লাগলো না। তৃতীয়বার ছোট লামার রিং চেন লুটিয়ে পড়ল। ছোট লামা কি চিৎকার করে উঠেছিল? জানবার কোনো উপায় নেই, কারণ তখন গুম্ফার মধ্যে দুজন লামা ছাড়া আর কেউ ছিল না। তারপর বড় লামা রিং চেনের প্রাণহীন শরীরটাকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে এলেন, দাঁড়িয়ে রইলেন ঘরের বাইরে। এতক্ষণে ইয়েতির ঘরে সত্যিকারের একটা মৃতদেহ এলো, যার পিঠের মধ্যে দিয়ে ঢুকে গেছে সত্যিকারের গুপ্তির ফলা। আমি কথা শেষ করলাম। সুরেশ আর বিনায়ক দুজনেই কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর বিনায়ক বলল, শুধু একটাই কথা বুঝতে পারছি না স্যার, কাল ওনাদের দুজনের শোয়ার জায়গাটা ওলট পালট হয়ে গেল কেমন করে? সুরেশ বলল, আমারও এই একটাই প্রশ্ন। আপনি একটু আগে বলছিলেন নিংমার মনে খুনের প্রবৃত্তি জেগে ওঠে একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটা কি? আমি বললাম, তোমাদের দুজনের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি, কারণ রিঞ্চেন উত্তরগুলো আগেই দিয়ে গেছে, না হলে পারতাম না। এই বলে আমার জ্যাকেটের পকেট থেকে একটা কাগজ বের করলাম। ওটা কি, কোথায় পেলেন? রিঞ্চেনের মোজার মধ্যে। ওই যে আমাদের জন্য কিছু লিখে রেখে যাবে, এই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত ছিল। সাধারণত কোনো মানুষ যখন মৃত্যুর আশঙ্কা করে অথচ তার কিছু জানিয়ে যাওয়ার থাকে, তখন সেটাকে লিখেই রাখে। আর ওই শত্রুপুরীর মধ্যে রিঞ্চেন তো আর সেই গুপ্ত কথা দেয়ালে ফ্রেমে বাঁধিয়ে রাখবে না, রাখবে নিজের পোশাকের মধ্যে কোথাও। তাই কাল তুমি আর আমি আর বিজয় বলে সেই ছেলেটাকে নিয়ে যখন ইয়েতির ঘরে কথা বলছিলাম, তখনই হঠাৎ চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? তোমরা ঘর থেকে বেরিয়ে যাবার পর প্রথমেই রিঞ্চেনের মোজা দুটোর উপর হাত বুলিয়ে দেখলাম। ও তো ঘুম থেকে উঠে এসেছিল, তাহলে ওর পায়ে মোজা পড়েছিল কেন? সেটা আগেই আমাকে ভাবিয়ে তুলেছিল। তাহলে কি মোজার মধ্যে দামি কিছু আছে? যাই হোক, আমার আন্দাজ ভুল হয়নি। তোমরা ঘরে ফিরে আসার আগেই এটা হস্তগত করে লুকিয়ে ফেলি। প্রিন্স জিজ্ঞেস করলো, কি লেখা আছে ওই কাগজে? প্রথমে লেখা আছে, বড়লামা গতকাল রিঞ্চেনকে নিজের একতলার ধ্যান ঘরে শুতে বলেছিলেন। আসলে বলেছিলেন কিছু পুরনো নথি নকল তৈরি করে রাখতে, যেগুলো নাকি লাদাখের কোনো মঠে পাঠানোর কথা ভাবছেন। বুঝতেই পারছো, এটা একটা অছিলা ছাড়া আর কিছু নয়। ঘর বদলা বদলি করার অছিলা। রিঞ্চেন চালাকি ধরতে পারেনি। ও ভেবেছিল ভালোই হলো, এই সুযোগে একটা বহুদিন ধরে চলে আসা মিথের কথা ও আমাদের জন্য লিখে রাখতে পারবে। এই হলো বিনায়কের প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যে কথাটা লিখেছে সেটার মধ্যে থেকে যদিও সুরেশের প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে, তবু সেটা এমনই অবিশ্বাস্য, এমনই হাড় হিম করে দেওয়া একটা তথ্য, বিশ্বাস করতে মন চায় না। মনাস্ট্রির পুরনো নথি ঘাঁটতে গিয়ে মাত্র কদিন আগে রিঞ্চেন একটা গোপন কথা জেনে ফেলে। ইয়েতির হাতের হাড় বলে যে হাড়টাকে গত ৮০ বছর ধরে এই মনাস্ট্রি থেকে প্রচার করা হচ্ছে, সেগুলো আসলে নিংমার দাদু তাকদিন শেরপার ডান হাতের হাড়। তাকদিন শুধু একজন অসাধারণ শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন বন গোষ্ঠীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের উপরে একজন অথরিটি। তার মনে হয়েছিল তিব্বতের যে তন্ত্রবিদ্যা পরবর্তীকালে অতীশ দীপঙ্করের সময়ে বৌদ্ধ ধর্মের সঙ্গে মিশে গিয়েছিল, এই গুম্ফার দেওয়ালে তার মূল্য আরাধ্য কিছু দেবদেবীর মূর্তি আলাদা করে খোদাই করে রাখা উচিত। এই ব্যাপারে তিনি ধর্মশালা কিংবা লাদাখের বনগোষ্ঠীর প্রধান পুরোহিতদের বারণও শোনেননি। লাদাখের বনগোষ্ঠী মহাসংঘ
তখন ঘোষণা করে তাগদেন শেরপা একজন ডাইন, মানে উইজার্ডস। সেই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখনকার গুম্ফার সাধুরা তাগদেনের দেহটাকে কোথায় লোপাট করে দিয়েছিল সেটা কেউ জানে না। বজ্রপাতের ঘটনাটা একেবারেই মিথ্যে, হয়তো সাম্পা নদীর জলেই ভাসিয়ে দিয়েছিল। কিন্তু লাদাখের মহাসংঘের নির্দেশ ছিল তার ডান হাতের হাড়টাকে যেন ওই গুম্ফায় রেখে দেওয়া হয়। কারণ একটাই, ডাইনের ওই হাত থেকে যাতে দ্বিতীয় কোনো ডাইন জন্মাতে না পারে। বৌদ্ধ দেবদেবীরা সেটা দেখবেন। রিনচেন লিখেছে ৮০ বছর আগে সাম্পা ছিল হাতে গোনা কয়েকজন মেষপালকের আস্তানা। তখনও জায়গাটা পুরোদস্তুর গ্রামের চেহারা নেয়নি। তবু তখনকার মনাস্ট্রির পরিচালকেরা ভয় পেয়েছিলেন, যদি সেই মেষপালকরাই ধর্মের নামে এই নিষ্ঠুরতা বরদাস্ত না করে, যদি তারা বিদ্রোহী হয়ে ওঠে। তাগদেন শুধু মহান শিল্পী ছিলেন না, তিনি ছিলেন পরোপকারী মানুষ। ৮০ বছর আগে তিনি গ্রামের মানুষদের জন্য ওয়াটার মিল বানিয়ে দিয়েছিলেন। কাজেই গ্রামবাসীদের কাছেও তিনি ছিলেন পরম শ্রদ্ধার ব্যক্তি। তাকে হত্যা করা হয়েছে এই কথা জানতে পারলে গ্রামবাসীরা গুম্ফার লামাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেই পারত। তাছাড়া এই নিষ্ঠুরতা দেখে বন গোষ্ঠীর বৌদ্ধ ধর্মের প্রতিও তারা বিমুখ হয়ে উঠতে পারত। তাই প্রথম থেকেই গুম্ফার তৎকালীন প্রধানরা প্রচার করে দিলেন ওই হাড় আসলে ইয়েতির হাড়। যখন যিনি গুম্ফার প্রধান লামা হতেন তিনি আসল ইতিহাস জেনেই কাজে যোগ দিতেন। তবে তাকে মন্ত্রগুপ্তির শপথ নিতে হতো। ইয়েতির হাড় যে আসলে ইয়েতির হাড় নয়, তাগদেন নামে এক বিদ্রোহী শিল্পীর হাতের হাড়, এই কথা তারা নিজের উত্তরসূরিকে ছাড়া আর কাউকেই বলতে পারতেন না। নিজের ক্ষমতা নির্বিঘ্নে রাখার জন্য লামা সামডুপ প্রথম থেকেই সেই শপথ ভাঙলেন। গুম্ফার বড় লামার মতো একজন প্রাজ্ঞ মানুষের মুখ থেকে ক্রমাগত এই কথা শুনে শুনে নিংমা হিপনোটাইজ হয়ে গেল। ওর মনে হলো, তাই তো, সত্যি হোক বা মিথ্যে, জেনে হোক বা না জেনে, আমার দাদুর দেহাবশেষই তো এতদিন পুজো পেয়ে আসছিল। এই নাম মর্যাদা রক্ষা করা শুধু তার নয়, তাকে আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে দুটো খুন হলো। প্রথমবার জ্যাকি সুব্বাকে খুন করলো নিংমা। বড় লামা সব জেনেও মুখ বুজে রইলেন। দ্বিতীয়বার ছোট লামাকে খুন করলেন লামা সামডুপ। তাকে সব রকম ভাবে সাহায্য করলো নিংমা। রিনচেনের শেষ চিরকুটটা সুরেশের হাতে দিয়ে বললাম, এভিডেন্স হিসেবে এটা কাজে লাগবে। বাকিটা ওই যে বললাম, তোমার ইন্টারোগেশনের উপর নির্ভর করছে। তবে আমি আবারও বলছি, নিংমা কোঅপারেট করবে। এইসব সাইকোপ্যাথরা নিজেদের দুষ্কর্ম নিয়ে বেশিরভাগ সময় গর্ব অনুভব করে, লুকোতে চায় না, বুক বাজিয়ে বলতেই চায়। সেদিন আমরা সবাই একসঙ্গেই সাম্পা থেকে জোরপোখরির দিকে রওনা হলাম। আমাদের সঙ্গে ছিল দুজন নতুন সহযাত্রী, বড় লামা আর নিংমা। ভুল বললাম, তিনজন। ছোট লামা রিনচেনের মৃতদেহ আমাদের সঙ্গেই চলেছিল স্ট্রেচারে শুয়ে। জোরপোখরি থেকে আমি আর বিনায়ক চলে গিয়েছিলাম যথাক্রমে কুচবিহার আর আলিপুর দুয়ার, নিজেদের বাড়ির দিকে। বড় লামা আর নিংমা জোরপোখরি থানায় লকআপে পুলিশের অতিথি হয়েছিলেন। আমার অনুমান ভুল ছিল না। শুনলাম নিংমা সব কিছু কনফেস করেছে, তাই এখনো ওই দুজনে জেলের ভাতই খাচ্ছে। সুরেশ ওদের এগেনস্টে যে চার্জশিট জমা দিয়েছে, বড় কর্তারা নাকি তার মধ্যে ভয়ঙ্কর বুদ্ধিমত্তার ছাপ দেখেছে। সুরেশ বড় কর্তাদের বলেছিল এসবই উমাশঙ্কর চৌবে সাহেবের কৃতিত্ব, আমি কিছুই করিনি। পুলিশ ডিপার্টমেন্টের এখনকার বড় সাহেবরা অনেকেই আমাকে চেনেন না। তারা যখন প্রশ্ন করেছিলেন উমাশঙ্কর চৌবে আবার কে, তখন সুরেশ তাদের সংক্ষেপে বলেছে একজন মানুষ যিনি অবসর নেন না। একটি ভয়ঙ্কর হত্যা রহস্য গল্প, সেই হাত জ্যান্ত। এটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। এটি আজ এখানেই শেষ হলো। গল্প পাঠ করলাম আমি নন্দিতা। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা,
তোমাদের অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।